যেই লোক হারাম খেয়ে বেঁচে থাকে, হারামখোর কি কখনো ইনসাফ দিতে পারে? পেঁয়াজ পৃথিবীর একমাত্র দেশে জন্ম নেয়, সেটা হচ্ছে ভারত। ভারত মাতায় যে পেঁয়াজ উৎপন্ন হয়, উহা খাইয়া বাঙালি জনগণ জীবনযাপন করে। আমাদের দেশের প্রত্যেকটা ব্যাংকিং এর যে ট্রানজাকশন হয়, সেই ডাটাও নাকি ইন্ডিয়ার সার্ভারে থাকে। আমাদের প্রত্যেকটা নাগরিকের বায়োমেট্রিক ডাটা ইন্ডিয়াতে আছে। আমাদেরই একজন উপদেষ্টা বলছেন যে বাংলাদেশে নাকি 26 লাখ ভারতীয় কাজ করে। সিলেটে বাটার দোকানে চুরি করে ফিলিস্তিনের মুক্তি আনতে হবে। বাংলাদেশ কিন্তু সবসময় একটু কাট্টারা টাইপের ছিল। মুঘলরা কখনোই বাংলাদেশকে পুরোপুরি দখল করতে পারে না। এবং বাংলাদেশের প্রতিবার যখন ক্রাইসিস হয়, তখন সবার আগে আমাদের ছাত্র জনতার রেডারে ধরা পড়ে এই জিনিসগুলো। ডক্টর ইউনূসের সরকারের সবচেয়ে প্রধান সাফল্য, যেটা আমি অকপটে স্বীকার করবো, সেটা হচ্ছে নিজুম মজুমদারের সাথে কথা বলার সময় যেরকম সাথে হারপিকের ডাব্বা ছাড়া কথা বলা যায় না, একরকম ভাবে ওদের ডাটা দেখার সময় আপনি মনে করেন যে ওই গঙ্গা জল অথবা মনে করেন জমজমের পানি ছাড়া করা যায়। প্রতি বছর $16 বিলিয়ন দেশের বাইরে গেছে ভাই। এক বছরে বাংলাদেশের রাজস্ব কত টাকা আমি জানতে চাই। জামুকা নামে একটা ছিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। শেখ হাসিনা পালানোর পরে জামুকার লোকজনও পালায় গেছে। মুক্তিযোদ্ধা কাউন্সিলের লোকজন কেন পালাইলো? বাংলার মানুষ অলরেডি রায় দিয়ে দিয়েছে, গত 54 বছর ধরে যে পচা গলা অচল অ্যান্টিবায়োটিক পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশনে আমাদেরকে বারবার খাওয়ানো হয়েছে, এইটা আর এখন ভ্যালিড না। বাংলাদেশের মতো দেশে কি আদৌ কখনো ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ পাওয়ার পোডিয়াম। অ্যান্ড আজকের এপিসোডে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন ডেল এইচ খান ভাইয়া, যিনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার অ্যান্ড পাশাপাশি উনি একজন কর্পোরেট ট্রেনার, একজন বেস্ট সেলিং অথর, অ্যান্ড ওনার আরও একটা পরিচয় আছে, সেটা হচ্ছে উনি জনতার দলের মুখপাত্র। তো আজকে আমরা ভাইয়াকে পেয়েছি। তো ভাইয়ার কাছে আসলে আজকে আমরা অনেক কিছুই জানতে চাবো। তার মধ্যে যে জিনিসগুলো আসলে আমাদের 16 কোটি বলেন বা 17 কোটি মানুষের কনসার্ন, সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশের কারেন্ট পলিটিক্যাল স্টেটটা কি, ফিউচার আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন, তো ওনারা যে আসলে যেই রিফরমেশনের গল্প আমাদেরকে বলেছেন, তো ওইটার আসলে কতটুকু অগ্রগতি হয়েছে বা এটা আসলে কতদূর এগিয়েছে বা কোথাও চ্যালেঞ্জ ফেস হচ্ছে কিনা। সো ওভারঅল সব কিছু নিয়ে আমরা আসলে আজকে জানার চেষ্টা করব। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা আসলে কেউ না টেনে পুরো পডকাস্টটা দেখবেন। আশা করি যে আপনাদের অনেক কনসার্ন সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ডেল এইচ খান ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আপনার সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কফি। থ্যাংক ইউ ফর কামিং ভাইয়া, থ্যাংক ইউ, ইটস আওয়ার প্লেজার। তো ভাইয়া, আজকে আমরা যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে গিয়ে যে দেখেন, আমরা তো সোশ্যাল মিডিয়ার যুগ এখন। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে মানে কন্টিনিউয়াসলি আসলে শিফট হচ্ছে সব কিছু। আমি একদিন দেখতেছি যে ফেসবুকে যে বাংলাদেশ খুব উন্নয়ন হচ্ছে, সব ভালো হচ্ছে, অনেক সুন্দর সুন্দর সামিট হচ্ছে, বিডার একটা ইনভেস্টমেন্ট সামিট হইলো, সো অনেক উন্নতি হচ্ছে, রাইট? আবার পাশাপাশি পরের দিনে আবার দেখতেছি যে না, বাংলাদেশে আসলে ক্রাইম রেট অনেক বেড়ে গেছে, অনেক ক্রাইম ছড়াচ্ছে। আমি নাম বলতেছি না, বাট অনেক রকম ক্রাইম আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যারা সাধারণ জনতা আছি, আমরা একটু কনফিউজড এখন, কারণ যেহেতু কোনো ফ্যাক্ট চেকার নাই সোশ্যাল মিডিয়াতে, যে যার মতো দিচ্ছে নিউজ অ্যান্ড ওইটাই আসলে ভাইরাল হচ্ছে। মানে এটা আসলে অল অ্যাবাউট দ্য অ্যালগোরিদম যখন যেটাকে ভাইরালিটি দিচ্ছে সেটাই ভাইরাল হচ্ছে। সো এই জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি, প্রত্যেক দিন আমাদের বের হওয়া লাগে। আমরা যেমন আমাদের মা বোনদের সেফটি নিয়েও কনসার্ন থাকি, নিজেদের সেফটি নিয়েও কনসার্ন থাকি, যে আমরা তো আসলে প্রত্যেক দিনই আমাদের কাজে যেতে হবে, আমাদের বিজনেস করতেছি বা হচ্ছে কেউ একজন উদ্যোক্তা আছে, সবাই আমরা কনসার্ন যে আসলে দেশের আসলে কারেন্ট কন্ডিশনটা কী। তো ওই জায়গাটা থেকে ভাইয়া, আমার বিশ্বাস যেটা আমাদের দর্শকদেরও প্রশ্ন, আমাদের যেটা আমি শুরুতেই বললাম যে 16 কোটি 17 কোটি মানুষদের আমাদের একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাইয়া, বাংলাদেশ আসলে এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ এই মুহূর্তে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে কিছুটা ক্লান্তি কাজ করে। আচ্ছা, আমি ওভাবে বলবো যে বাংলাদেশ এখন অনেকটা ওই ক্লান্তি ফেজের ভেতর দিয়ে যাচ্ছে। আমার খুব ভালো লাগলো যে আপনি সত্যিকার অর্থেই আমাদের জেনজি অথবা জেন আলফাদের মনে যে বুদবুদ, মনে যে প্রশ্নগুলো আছে, ওই প্রশ্নগুলোরই প্রতিধ্বনি করলেন। ঠিক আছে, বাট আমি যেটা বলার চেষ্টা করবো যে বাংলাদেশ কেমন আছে, এটা বলার ক্ষেত্রে আমি একটু ক্রনোলজি থেকে আসি। 1971-এ 16ই ডিসেম্বর একটা দেশ বিজয় লাভ করলো, এবং তারপর থেকে গত 54 বছর ধরে আমরা কি দেখলাম? যদি আমাদের নিকট মেমোরিতে আমরা ফোকাস করি, তাহলে আমরা কি দেখব? যে গত 15 বছর ধরে একটা সরকার, বিচার বিভাগ, তারপর
নির্বাচন কমিশন, প্রশাসন, সামরিক বাহিনী, এই জাতীয় প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে ফেললো একদম। এবং তারা যেভাবে চাচ্ছে সেইভাবেই দেশটা চালানো শুরু করলো। প্রথম নির্বাচন, দ্বিতীয় নির্বাচন, তৃতীয় নির্বাচন, কনজিকিউটিভ 3টা ইলেকশন তারা ম্যাসিভ রিগিং করলো। রাতে ব্যালট বক্স ভর্তি হয়ে গেল। আমরা 3টাই নির্বাচন মানে 3 × 5 = 15 বছর। 15 বছর যেই ছেলেটা প্রথম নির্বাচনে 18 বছর বয়স ছিল, সেই ছেলেটা কনজিকিউটিভ 3টা নির্বাচনে ভোট দিতে পারেনি। সুতরাং সে আসলে জানেই না যে ভোট দেওয়ার কি ব্যাপার। সো এই যে আন্ডারস্ট্যান্ডিংটা থেকে শেষের দিকে এসে যেটা হলো সেটা হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টি 3টা ইলেকশনকে রিগিং করলো, রিগিং করে পুরো পলিটিক্যাল ব্যবস্থা এবং বন্দোবস্ত যেটা আছে সেটাকে ফ্যাসিজমে রূপ দিয়ে ফেললো। অপোজিশন যারা ছিল, বিরোধী মত দিবে যে সকল বিরোধী দল অথবা বিরোধী রাজনৈতিক শক্তি, তারা সবাই আস্তে আস্তে ওই ফ্যাসিস্টদের যে অ্যাকুইরিয়াম আছে সেই অ্যাকুইরিয়ামের ভেতরে রঙিন মাছের মতো আটকা পড়ে গেল। এদের ভেতরে আবার সরকার চালাতে হলে একটা বিরোধী দল লাগে, সরকার চালাতে হলে যেরকম জেনাতন একটা ইলেকশন লাগে হালাল করার জন্য, একটা বিরোধী দলও লাগে। এই বিরোধী দলও দেখা গেল যে ওই ফ্যাসিস্ট গভর্নমেন্টেরই গৃহপালিত বিরোধী দল। তো এই পরিস্থিতিতে এসে গত 5ই আগস্ট যে ঘটনাটি ঘটেছে, এটার একই ইতিহাসের আর পুনরাবৃত্তি করব না, কারণ এটা খুবই নিকট ইতিহাস আমাদের এবং আমরা সবাই জানি। 5ই আগস্টে এসে একটা অভূতপূর্ব ঘটনা ঘটল। আমাদের ছাত্র জনতা সবাই মিলে সম্মিলিতভাবে খারিজ করে দিল এই ফ্যাসিজমকে, এবং এই ফ্যাসিজমের যে হোতা ছিলেন তিনি বাধ্য হলেন হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য। একদম। এবং এইখানে এসে একটা অভূতপূর্ব যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে শুধুমাত্র ছাত্র জনতা সেই ফ্যাসিস্টদেরকে খারিজ করলো তা না, তার পাশাপাশি এই ফ্যাসিস্টদেরকে গত 15 বছর ধরে যারা কন্ট্রোল করতে পারেনি, রাজনৈতিকভাবে রোধ করতে পারেনি, তাদেরকে ফ্যাসিস্ট হয়ে ওঠাটা, তাদেরকেও খারিজ করে দিল। এই জন্য আজকে এসে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে নতুন একটা স্টার্টিং লাইন ক্রিয়েট হয়েছে, এবং এই স্টার্টিং লাইনে এখন নতুন পুরাতন সব পলিটিক্যাল পার্টি স্কোয়ার জিরোতে। বাংলার মানুষ অলরেডি রায় দিয়ে দিয়েছে যে গত 54 বছর ধরে যে পচা গলা অচল অ্যান্টিবায়োটিক পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশনে আমাদেরকে বারবার খাওয়ানো হয়েছে, এইটা আর এখন ভ্যালিড না। সো এই বাস্তবতায় বাংলাদেশে এখন একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রকটভাবে বোঝা যাচ্ছে যে লোকজন চাচ্ছে। ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে আপনি জিজ্ঞেস করলে আপনি দেখবেন একটা নতুন নেতা চায়। আসলে নতুন নেতার তো চাওয়া একটা জিনিস, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, যাদের আমরা আনুমানিক 4.5 কোটি ভোটার বলছি, এরা আসলে কোনো মার্কা চেনে না। ওরা খুব মানে প্রুডেন্টলি যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে আমার বাসার একটা কেয়ারটেকার সিলেকশনের সময় আমি যখন ইন্টারভিউ নেই তখন কত কি দেখি, হ্যাঁ, আর আমাকে শাসন করার জন্য শাসক অথবা ইমাম সিলেক্ট করব, আমি তার কোনো ইন্টারভিউ নিব না। সে কম্পেয়ার করার চেষ্টা করে যে আমি তো একটা ছোটোখাটো কর্পোরেট অফিসে কাজ করি, আমার সিইওর তো এতগুলো কোয়ালিফিকেশন আছে, আর আমার সিইওর চেয়েও তো সিনিয়র হচ্ছে আমার সেই মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তার কি কি কোয়ালিফিকেশন আছে, হ্যাঁ, সে কোন ভার্সিটি থেকে পাস করছে, তার ব্যক্তিগত জীবনের অর্জন কি আছে, উনি কোন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, ওকে, এই লোকটার চলে কিভাবে। সে যখন দেখে যে এই লোকটার নিজস্ব একটা চাকরির যোগ্যতা নাই, সে যখন দেখে এই লোকটার নিজস্ব একটা ব্যবসার অভিজ্ঞতা নাই, তখন সে সত্যিকার অর্থে চ্যালেঞ্জ ফিল করে যে আমার কাকে বসাচ্ছে, যেই লোক তার নিজের সংসার চালাতে পারছে না তাকে আমি দিব আমার রাষ্ট্র চালানোর দায়িত্ব। এটা একটা জিনিস এক। আর আপনার এই প্রশ্নের উত্তর শেষ করব আরেকটা অংশ দিয়ে, খুবই চমৎকার একটা ব্যাপার, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ হঠাৎ করে উপলব্ধি করলো যে তারা প্রতিটা ক্ষেত্রে বৈষম্যের শিকার। বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, মানে এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি বাংলাদেশের ক্ষেত্রে, যে আপনি যতই বাগান ভর্তি নতুন নতুন গাছের চারা লাগান, ওই দুর্নীতিতে ছাগল এসে কিন্তু সব খেয়ে ফেলবে। তখন কিন্তু আমাদের শুধু তরুণ যুবা যারা আছে তারা না, আমাদের মানুষের ভিতরে একটা প্রশ্ন এখন এই মুহূর্তে খুব প্রকট, সেটা হচ্ছে
যেই লোক হারাম খেয়ে বেঁচে থাকে, যেই লোক হারাম খেয়ে বেঁচে থাকে, হারামখোর কি কখনো ইনসাফ দিতে পারে? ইম্পসিবল। অসম্ভব। সুতরাং এখন যে পরিস্থিতিতে আমরা আছি, এই পরিস্থিতিতে মানে যদি রাউন্ড আপ করে বলি আমি, সেটা হচ্ছে যে সেই দুর্নীতি, পচাগলা, অচল রাজনীতির যে অংশটুকু ছিল, এই অংশটুকু বাংলার জনগণ খারিজ করে দিয়েছে। দিয়ে একটা বিপ্লবের মাধ্যমে তারা ডক্টর ইউনূসের মতো একজন গ্লোবাল লরিয়েট, নোবেল লরিয়েট এবং গ্লোবাল অ্যাসেট, তাকে কিন্তু নিয়ে আসলো আমাদের রাষ্ট্র ক্ষমতায়। এবং এই রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই 84 বছর বয়সে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ যে চমৎকার পারফরমেন্স দেখাচ্ছে, তাতে কিন্তু ফিউচারে যে পলিটিক্যাল লিডারশিপ আসবে তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেল যে এখন থেকে কন্টিনিউয়াস এই পরিষদ এবং এই প্রধান উপদেষ্টার এই বেঞ্চমার্কের সঙ্গে কম্পেয়ার করা হবে। সো আমার দৃষ্টিতে এটাই হচ্ছে বর্তমান পরিস্থিতি, যেখানে মানুষের ভিতরে এ লট অফ এক্সপেকটেশন কাজ করছে। তারা গত 15 বছর ধরে যেই সকল সংস্কার বা রিফর্মের জন্য ওয়েট করছিল, তারা সেই সংস্কারগুলো দেখার জন্য উদ্গ্রীব। অ্যাটলিস্ট তারা চাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট থাকা অবস্থায় ওই সকল সংস্কারের কিছু রোডম্যাপ ক্রিয়েট হোক, এবং তারা একই সঙ্গে চাচ্ছে বাংলাদেশের নতুন এবং পুরাতন যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা এই রোডম্যাপটা দেখুক এবং এই রোডম্যাপের সাথে সংহতি এবং সম্মতি প্রকাশ করুক। এরপরে যেই পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, তারা যেন এই রোডম্যাপ অনুযায়ী কাজ করে। এই জিনিসটা যেটা আপনি বললেন আর কি, যে ডক্টর ইউনূস স্যার উনি কিন্তু বেশ মানে যেই প্রতিশ্রুতিগুলো আমাদেরকে দিয়েছেন, তো ওইটা আমরা অনেক কিছুই আসলে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইতেছি, আর টিভি চ্যানেলগুলোতে দেখতে পাইতেছি, প্লাস রেজাল্টসগুলো তো আমাদের সামনে আসলে প্রতীয়মান। আমরা তো দেখতেছি যে আসলে কন্টিনিউয়াসলি যে কিছু ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিছু ডেভেলপমেন্টস হচ্ছে, এটা তো আসলে মানে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। প্লাস আমরা সোশ্যাল মিডিয়াতে গেলেও কিন্তু আসলে দেখি যে মানুষজন হচ্ছে ইভেন্ট খুলতেছে যে ডক্টর ইউনূস সরকারকে 5 বছর ধরে চাই। সো এটা কিন্তু আসলে মানে আপনি যদি ভালো কাজ করেন অ্যান্ড এটা যদি আসলে প্রপার কমিউনিকেশন হয়, তাহলে যে আসলে জনগণ সাপোর্ট না করার আসলে কোনো কারণ তো নাই। বাট ভাইয়া এই জায়গাতে আবার ধরেন যে আমরা তো দেখলাম যে আসলে এই যে বিডার যে ইনভেস্টমেন্ট সামিটটা হইলো, এটা তো আসলে আমাদের জন্য একটা অ্যাচিভমেন্টই আমরা বলতে পারি, যেখানে হচ্ছে 50টা কান্ট্রি থেকে হচ্ছে যে ইনভেস্টররা আসছেন, ডেলিগেটসরা আসছেন, এসে হচ্ছে তারা এই ইভেন্টটাতে জয়েন করেছেন, অ্যান্ড এখানে প্রায় 3100 কোটি টাকার একটা মানে ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি হয়েছে, এটাও আমরা জানি আসলে। তো এই যে এই জিনিসটা নিয়ে যখন ভাই আমরা অনেক বেশি সেলিব্রেট করতেছিলাম, আমরা ভাবতেছিলাম যে না, উই আর গোয়িং টু আ ভেরি গুড ডিরেকশন, এই সময়টাতে হঠাৎ করে আমরা একটা নিউজ পাইলাম। 8 এপ্রিল আমরা কি শুনলাম, যে ইন্ডিয়া আমাদেরকে এখন আর ট্রান্সশিপমেন্ট করতে দিবে না। সো আমি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে ট্রান্সশিপমেন্টটা হচ্ছে যে আপনি যখন অন্য একটা দেশের ভূখণ্ড ইউজ করে আপনি রপ্তানি করতে চাচ্ছেন কোনো দেশে। সো ফর এক্সাম্পল, যে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশ ইন্ডিয়ার ভূখণ্ডটা ইউজ করে, ইন্ডিয়ার বন্দর ইউজ করে বাংলাদেশ হচ্ছে গিয়ে নেপাল, ভুটান আর অন্যান্য কান্ট্রিগুলোতে হচ্ছে এক্সপোর্ট করতো। সো ওই জিনিসটা এখন আর ইন্ডিয়া আমাদেরকে করতে দিচ্ছে না ভাইয়া, বা দিতে চাচ্ছে না আর কি। সো এই জিনিসটা আমার এখানে ভাইয়া কোয়েশ্চেন দুইটা। একটা হচ্ছে যে এই যে ট্রান্সশিপমেন্ট পলিসিটা যে ক্যান্সেল হইলো, তো এই ক্ষেত্রে আমাদের রপ্তানিতে কতটা ইম্প্যাক্ট হবে জিনিসটা, আমরা তো শুনতেছি অনেক অল্টারনেটিভের কথা, বাট এগুলো আসলে কতটা কস্ট এফিশিয়েন্ট অ্যান্ড কতটা স্মুথভাবে করা যাবে, এটা একটা কোয়েশ্চেন। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে এই যে বললো জিনিসটা যে এই যে ট্রান্সশিপমেন্ট আর করা সম্ভব না, এটা আসলে এই সময়টাতেই কেন বলা হলো? এটা কি আসলে কোনো কোইন্সিডেন্ট নাকি হচ্ছে গিয়ে না, না, ইটস পার্ট অফ মাস্টার প্ল্যান। রাইট, মানে স্ট্র্যাটেজিক্যালি তারা আসলে ওই কাজটা করছে। 2020 সালের জুন মাসের 29 তারিখে এই ট্রান্সশিপমেন্ট চুক্তিটা হয়েছিল। রাইট, ঠিক আছে, এটা এরকম না যে অনাদিকাল ধরে আমার 1971-এ আমাদের স্বাধীনতার পর থেকে ভারত আমাদেরকে দিয়ে রাখছে। নো, 1971-এ ভারত যেটা করছিল সেটা হচ্ছে আমাদের সাথে একটা গোলামির চুক্তি করছিল। সেই চুক্তির যে 7টা ক্লজ ছিল তার ভিতরে 3 নম্বর ক্লজ ছিল হচ্ছে বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না। আচ্ছা, ঠিক আছে, এই ভারত যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল তখন প্রথম যে কাজটা করেছিল, দেশ কেবল স্বাধীন হয়ে সারে নাই, এর ভেতরেই তারা ডিসিএসপি পাঠিয়ে দিছিল। তারা বলছিল যারা শুধুমাত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে তারা সরকারি কর্মকর্তা হবে, আর বাকি যে জায়গা থাকবে গ্যাপ, এটা ইন্ডিয়ান অফিসাররা এসে আমাদের এখানে ইয়ে করবে। ওই যে সিকিম স্টাইলে দেশটা ইয়ে করার চেষ্টা করছিল। নাও কামিং ব্যাক টু দ্য ট্রান্সশিপমেন্ট ইস্যু। ট্রান্সশিপমেন্ট ইস্যুটা খুব সিম্পল। সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে কোনো পণ্য আপনার পার্শ্ববর্তী যে প্রতিবেশী দেশ আছে সেই দেশের কোনো একটা বন্দর, স্থল বন্দর, নৌ বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে আপনি তৃতীয় কোনো দেশে পাঠাবেন। এটা ভারতের ল্যান্ড স্টেশন ব্যবহার করে অথবা অন্য কোনো স্টেশন ব্যবহার করে মায়ানমারেও যেতে পারে, নেপালেও যেতে পারে, ভুটানেও যেতে পারে, আবার
ইউরোপিয়ান কান্ট্রিতেও যেতে পারে না। ট্রান্সশিপমেন্ট কেন ইম্পর্টেন্ট ছিল? ট্রান্সশিপমেন্ট এই কারণে ইম্পর্টেন্ট ছিল 2020 সাল থেকে যে এই চুক্তিটা হওয়ার পরে আমাদের যেটা সুবিধা হলো যে বাংলাদেশের যে নৌবন্দরগুলো আছে এবং বাংলাদেশের যে বিমানবন্দর আছে, এই বিমানবন্দর এবং নৌবন্দরের ক্যাপাসিটি যা আছে, এই ক্যাপাসিটি দিয়ে ইউরোপিয়ান এবং প্যান আমেরিকান মার্কেটের যে গার্মেন্টস ডিমান্ড আছে, আমাদের রেডিমেড গার্মেন্টস ডিমান্ড আছে, এইটা আমরা এই টাইমের ভিতরে পারতাম না। তো আমাদেরকে তখন করতে হতো কি, আমাদের এই পণ্য, রেডিমেড পণ্যগুলা ইন্ডিয়াতে পাঠানো হতো এবং বেসিক্যালি ইন্ডিয়ার নিউ দিল্লি এয়ারপোর্ট যেটা আছে, ওই এয়ারপোর্ট থেকে এই জিনিসগুলো যেত। যেহেতু নিউ দিল্লি এয়ারপোর্টের ক্যাপাসিটি বেশি, তারা এটা করতে পারতো। গণ্ডগোলের সূত্রপাত কোথায়? আজ থেকে 2-3 বছর আগে থেকেই ইন্ডিয়ার যে রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশন যেটা আছে, তারা আপত্তি করা শুরু করলো যে বাংলাদেশের গার্মেন্টস এসে আমাদের নিউ দিল্লি এয়ারপোর্টে, যেহেতু এই এয়ারপোর্ট হয়ে ইউরোপিয়ান মার্কেটে যায়, তাতে বাংলাদেশে যদি 100টা কন্টেইনারও যায় আমাদের এই এয়ারপোর্ট ইউজ করে, তাহলে ভারতীয়দের এই 100টা কন্টেইনার কম যাচ্ছে অ্যাট এ টাইম। তো ওরা বলতেছে এই জায়গায় আমরা একটু পিছিয়ে পড়তেছি, কারণ বাংলাদেশের তো ওয়ান অফ দ্য মেইন রেডিমেড গার্মেন্টসের কম্পিটিটর হচ্ছে ইন্ডিয়া অলসো, রাইট? তো ওরা গত 2 বছর ধরে এটা নিয়ে অলরেডি আন্দোলন করছে এবং আপনাদের এটা জানা আছে যে এই আন্দোলনের প্রেক্ষিতেই বাংলাদেশ কিন্তু নিউ দিল্লির বিকল্প হিসেবে মালদ্বীপের এয়ারপোর্ট ব্যবহার করা শুরু করেছিল। ওকে, তো এখন ওরা যখন ট্রান্সশিপমেন্ট চুক্তিটা বাতিল করলো এই গত 8ই এপ্রিল, তারা কিন্তু আবার এই বাতিলের সাথে একটা চুক্তি মানে ক্লজ অ্যাড করে দিল যে এইটা বাতিল হবে পুরোপুরি ঠিক আছে, কিন্তু এই বাতিলের আন্ডারে নেপাল এবং ভুটানের সাথে বাংলাদেশের যে ব্যবসা চলতেছে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে, এইটার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। কেন প্রযোজ্য হবে না? তো বাংলাদেশের সাথে সীমান্ত আছে অথবা মানে ক্লোজ নেবারহুডে আছে এরকম কান্ট্রি আছে 3টা, নেপাল, ভুটান, মিয়ানমার। আর বাকি যা যায় পণ্য তা যায় হচ্ছে ইউরোপিয়ান মার্কেটে অথবা আমেরিকান মার্কেটে। তাহলে ওরা নেপাল আর ভুটানের ক্ষেত্রে রেয়াত দিল, মিয়ানমারের ক্ষেত্রে কিন্তু রেয়াত দিল না। কারণ কি? কারণ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলতে একটা অর্গানাইজেশন আছে, ডব্লিউটিও। এই ডব্লিউটিওর একটা নিয়ম আছে অথবা ক্লজ আছে যেখানে বলা আছে কোনো একটি রাষ্ট্র যদি ল্যান্ডলকড হয়, যার আশেপাশে কোনো সমুদ্র বন্দর নাই, তাহলে ওই দেশের সাথে অন্য কোনো দেশের ট্রান্সশিপমেন্ট চুক্তি থাকলে সেইটা কেউ বন্ধ করতে পারবে না। পয়েন্ট টু নোট, মিয়ানমারের তো নিজস্ব নৌবন্দর আছে এবং মিয়ানমারের কিন্তু বিশাল সমুদ্র অ্যাক্সেস আছে, সুতরাং মিয়ানমারের সাথে কিন্তু ট্রান্সশিপমেন্ট ক্যান্সেল আমাদের। কিন্তু নেপাল এবং ভুটান এই 2টা কান্ট্রির ওই সি অ্যাক্সেস নাই, তারা ল্যান্ডলক কান্ট্রি। এই 2টা কান্ট্রির ক্ষেত্রে যদি ভারত বলতো যে এই 2টা কান্ট্রির সাথেও আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ, তাহলে বাংলাদেশ ডব্লিউটিওতে কেস করতে পারতো এবং কেস করলে জিতে যাওয়ার সম্ভাবনা ছিল। ঠিক আছে, এই জন্য এই চতুর যে জাতিটা আছে তারা ফার্স্টে এই 2টাকে মাপ করে দিছে, বুঝছে এই 2টার সাথে ব্যবসা চলুক। তাহলে আসলে বন্ধ করলো কি? বন্ধ করলো হচ্ছে নিউ দিল্লি হয়ে যেই ইউরোপের গেটওয়েটা ছিল, গেটওয়েটা বন্ধ করে দিল। তো এই ট্রান্সশিপমেন্টের কারণে অফকোর্স মানে আমাদের তো ইনিশিয়াল কিছু ড্রব্যাকস হবেই। কারণ হচ্ছে যে আপনি একটা রাস্তা দিয়ে প্রতিদিন যেয়ে অভ্যস্ত, হঠাৎ করে এই রাস্তাটা যখন বন্ধ হয়ে যায় তখন আপনাকে অল্টারনেটিভ খুঁজতে হয় যে ঠিক আছে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, এখন থেকে আমি এই দিক দিয়ে ঘুরে যাব। সো ওই উল্টা ঘুরে যখন আপনি আবার যাবেন তখন তার জন্য নতুন করে পরিকল্পনা করতে হয়, তখন এটার জন্য নতুন করে আপনাকে ফিনান্সিয়াল প্ল্যানিং করতে হয়। সো ওই সময়টা লাগবে আমাদের। বাট এর ফলে যেটা হয়েছে একটা বড় ধরনের সুবিধাও আবার আমরা পাবো। কি সুবিধা পাবো? সেটা হচ্ছে যে আমরা একটা ধাক্কা খেলাম। এর ফলে কি হলো, ভারতের উপরে আমাদের যে ডিপেন্ডেন্সি ছিল এই ডিপেন্ডেন্সি থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমরা পেঁয়াজের ক্ষেত্রে বের হয়ে আসছি না? একসময় আমাদেরকে শেখানো হইতো ছোটবেলা থেকে যে পেঁয়াজ পৃথিবীর একমাত্র একটি দেশে জন্ম নেয়, সেটা হচ্ছে ভারত মাতা। সো ভারত মাতায় যে পেঁয়াজ উৎপন্ন হয় উহা খাইয়া বাঙালি জনগণ জীবনযাপন করে। ওই ইয়ে থেকে আমরা বেরোয় আসছি না? এখন তো আমাদের স্বয়ংসম্পূর্ণ মানে আমরা আমাদের পেঁয়াজ যা আছে সেটা দিয়ে চলার চেষ্টা করি। আমাদের পেঁয়াজের প্রাইস মানে সহনীয় পর্যায়ে আছে। প্লাস যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা অল্টারনেটিভ সোর্স খুঁজে বের করছি। এইটা আমাদের ছোট ছোট বাচ্চারা এখন বোঝে। সেটা হচ্ছে যে আমি মানে আপনি আমার পাড়ার একটা মুদির দোকান মনে করেন, আমি সব কিছু আপনার কাছ থেকে কিনি, আমি আর কোথাও যাই না। তো আপনি তো আস্তে আস্তে আমার সাথে খেলবেন, একটু বাকি নিয়ে খেলবেন, তারপরে দাম নিয়ে খেলবেন। বাট আমি যখন আরো 3টে দোকান মনে করেন যে যাচাই করবো, তখন তো আমি লোয়েস্ট প্রাইস যেখানে পাবো সেটাতেই যাব, রাইট? তো এই ডাইভার্সিফিকেশনটা বাংলাদেশ এতদিন করতে পারে নাই, কারণ বাংলাদেশেরই কোনো একজন প্রধানমন্ত্রী বলতেন যে আমি যা দিয়েছি তার মানে তারা ভুলতে পারবে না। এই দেওয়ার ভেতরে এটাও একটা। আপনি চিন্তা করেন বাংলাদেশের সুতা উৎপন্ন হয়, ঠিক আছে,
বাংলাদেশের উৎপন্ন সুতাকে দাম বেশি করে দিয়ে ভারত থেকে নিম্নমানের সুতা এতদিন ট্রাকের পর ট্রাক আনা হতো। এই ট্রান্সশিপমেন্ট যখন ইন্ডিয়া 8 তারিখে বন্ধ করে দিল, এই 2 দিন আগে বাংলাদেশ এই সুতা আনা বন্ধ করে দিচ্ছে। সো এখানে একটা মানে আমি বলবো যে ভালো খারাপ নট এ ট্রেড ওয়ার, আছে আসলে। বাট এটা বাঙালি জাতি অনেক বছর পর তার তেরাঘার সোজা করে দাঁড়ানোর একটা চেষ্টা করছে। বাংলাদেশ কিন্তু সবসময় একটু ঘাটতারা টাইপের ছিল। মুঘলরা কখনোই বাংলাদেশকে পুরোপুরি দখল করতে পারে নাই, এর আগেও যারা ট্রাই করতে করে নাই। এই ঈশা খান ছিল, তারপরে আমাদের মানে 12 ভূঁইয়ারা ছিল, তার আগে আমাদের নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা এবং রাজা ছিল। সুতরাং বারবার পরাধীন করার চেষ্টা করা হয়েছে আমাদেরকে, কিন্তু আমরা বারবার ফিরে আসছি। সো দিস ইজ অ্যানাদার কামব্যাক। রাইট ভাইয়া, এই জায়গাতে মানে আরেকটা কথা শোনা যায় আর কি, যে এই কিছুদিন আগে যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হচ্ছে গিয়ে চায়নাতে গেলেন 4 দিনের একটা ভিজিটে। তো ওই সময় আর কি উনি একটা স্পিচ দিয়েছিলেন আর কি। তো এখানে বলতেছিলেন যে ইন্ডিয়ার যে 7 সিস্টার্স আছে ওরা হচ্ছে ল্যান্ডলকড, ওদের হচ্ছে ওশানে কোনো অ্যাক্সেস নাই। তো সেই দিক থেকে হচ্ছে বাংলাদেশ হচ্ছে যে ওশানের একমাত্র গার্ডিয়ান। সো চায়না চাইলে তাদের ইকোনমিক কোলাবোরেশনটা বাড়াইতে পারে, অ্যান্ড তারা হচ্ছে বাংলাদেশে ফ্যাক্টরিগুলো এস্টাবলিশ করে বাংলাদেশ থেকে প্রোডাকশন করে দেন হচ্ছে তারা এটাকে চায়নাতে নিয়ে সেল করবে বা হচ্ছে অন্যান্য এরিয়াতে নিয়ে সেল করবে। তো ওইটা বলার পরে হচ্ছে গিয়েছে মানে এটা আসলে মানে কয়েকটা অপিনিয়ন আর কি, জাস্ট যে ওইটা বলার পরে ওইটারই একটা রিয়াকশন হিসেবে ইন্ডিয়া আবার এই কাজটা করলো যে বাংলাদেশে ট্রান্সশিপমেন্টটা ক্যান্সেল করে দিল। সো মানে এটা একটা আর কি পলিটিক্যাল স্ল্যাপ টাইপের একটা ওয়ার্ডিং আর কি দেখেছি আর কি। সো মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? না, এখন ভারতে মানে আমাদের দেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় লুকায় আছে? ভারতে লুকায় আছে। বাংলাদেশের সাথে ভারতের 4096 কিলোমিটারের সীমান্ত আছে। এটা পৃথিবীর 5ম বৃহত্তম সীমান্ত, এবং এই সীমান্তে 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত 1200-র বেশি লোককে গুলি করে মারা হয়েছে, কারণ তারা খালি হাতে নিরস্ত্র অবস্থায় সীমান্ত ক্রস করার চেষ্টা করছে। এই জন্য বাংলাদেশের তিস্তা নদী সহ 54টা নদী আছে আমাদের। এই 54টা নদীর মধ্যে ফারাক্কাবাদ, তিস্তা মানে যে নদী এবং অন্যান্য যে 54টা নদীর উপরে যে প্রায় 5,500 বাঁধ লাগাইছে, কারা লাগাইছে? ভারত লাগাইছে। তো ভারত তো বলেই দিছে আমাদেরকে পানি দিবে না। আস্তে আস্তে তারা যেটা প্ল্যান করেছে সেটা হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ, তারা প্রত্যেকটা নদীর মুখে বাঁধ দিয়ে 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 আমাদেরকে শেষ করে ফেলতেছে এখন। তার এবং সে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে যে শেখ হাসিনাকে আবার রিইনস্টেট করবে এখানে, রাইট? কারণ সে তো তার ওখানে রাখছে। তাদের মিডিয়াকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে কি বলে, যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অথচ ওদের দেশে বাবরি মসজিদ যখন ভাঙা হয় তখন 2000 মুসলমানকে তারা নির্মমভাবে হত্যা করেছে। তাদের দেশে গুজরাটে একটা দাঙ্গা হয়েছে, সেই দাঙ্গায় হাজার হাজার লোক মারা গিয়েছে। এবং পৃথিবীতে বলা হয় যে মুসলমানদের উপরে যত নির্যাতন হচ্ছে, ফিলিস্তিনের পরে দ্বিতীয় বৃহত্তম নির্যাতন হয় হচ্ছে ভারতে। তারা প্রতিদিন কোনো না কোনো মসজিদের নিচে একটা শিব মূর্তি অথবা এই মূর্তি ওই মূর্তি আবিষ্কার করে এবং সেই জন্য মসজিদটা ভেঙে ফেলে। ঠিক আছে, তাদের দেশে যখন হোলি উৎসব হয় তখন পলিথিন দিয়ে মসজিদ ঢেকে রাখতে হয়, মানুষজনের মুখে তারা রং লাগিয়ে দেয় এবং রং লাগানোর কথা বলে অত্যাচার করে। বাংলাদেশে কখনো আমরা কাউকে জোর করে বলছি আল্লাহু আকবার বলতে হবে? ভারতে কি বলায়? জোর করে জয় শ্রীরাম বলায়। দেখি আসলে পুরো পৃথিবী তো এই জিনিসগুলো দেখে। তো এই দেখার ভেতরে ডক্টর ইউনূস চীনে গিয়ে যে কথাটা বললেন যে 7 সিস্টার্স একটা ল্যান্ডলক এরিয়া, ঠিক আছে, 7 সিস্টার্স ল্যান্ডলক কান্ট্রি, এই কথাটা তো উনি বলেন নাই। কারণ 7 সিস্টার্সকে উনি কান্ট্রি বলেন নাই। এক, ওনার ওই ম্যাচুরিটি আছে। 2 নম্বর হচ্ছে উনি যেই গ্লোবাল এবং ইকোনমিক পার্সপেক্টিভ থেকে কথাটা বলছে, এটা ইন্ডিয়ানরাও খুব ভালো বোঝে। কিন্তু ওই যে মানে ইচ্ছা করে স্বেচ্ছায় যারা গোমূত্র খায় তার কাছ থেকে আপনি লজিক আশা করেন? সে তো মাথায় ধরেই রাখছে যে সে ডক্টর ইউনূসের একটা কথা পাওয়া গেছে, এটা নিয়ে কথা বলবে। কই, এখন তো এটা নিয়ে কোনো কথাবার্তা নেই। এই কথার পরে মোদি তো ডক্টর ইউনূসের সাথে দেখা করলই। আচ্ছা, 8 তারিখে যে ট্রান্সশিপমেন্ট বন্ধ হবে, এই বন্ধ হওয়ার প্রস্তুতি যদি কেউ ধারণা করে যে ওই ঘটনার পরে হয়েছে, তাহলে সে বোকার স্বর্গে বসবাস করছে। তারা তো প্ল্যান করেই রেখেছে, যতদিন যাবে একটা একটা করে তারা কার্ড খেলবে। এত প্রম্পট ডিসিশন তো আর নেয় না অবশ্য। না, তারা অলরেডি মানে চক আউট করে রাখছে। ইভেন নির্বাচনের সময় তারা কি করবে সেটাও তারা পরিকল্পনা করে রেখেছে। একটা দেশের যেখানে রন্ধ্রে রন্ধ্রে রয়্যাল লোক ছিল, তো প্যারালাল গভর্নমেন্ট তাদের ল্যাপটপে আছে।
আমাদের দেশের প্রত্যেকটা ব্যাংকিং এর যে আপনার আমার সাথে যে ব্যাংকের ট্রানজ্যাকশন হয় সেই ডাটাও নাকি ইন্ডিয়ার সার্ভারে থাকে। আচ্ছা, আমাদের প্রত্যেকটা নাগরিকের বায়োমেট্রিক ডাটা ইন্ডিয়াতে আছে। অনেকে ভাবতেছে যে তারা আমাদের সাথে বন্ধুসুলভ ছিল। তো ওই যে উদাহরণগুলো দিলাম, নদী মেরে ফেলার উদাহরণ, তারপরে সীমান্ত মেরে ফেলার উদাহরণ, এগুলো কি বন্ধুর সাথে করে? তা তো না। ওরা যেটা করার চেষ্টা করছে যে তাদেরকে মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে সেভেন সিস্টার্সে যাওয়া আসার জন্য ছোট্ট একটা করিডোর আছে, শিলিগুড়ি করিডোর। ওইটা ছাড়াও তারা যেন বাংলাদেশের ভেতর দিয়ে মাল্টিপল অ্যাক্সেস পায়, রেল অ্যাক্সেস, তারপর নৌ অ্যাক্সেস, আকাশের অ্যাক্সেস তো আছেই। ওই অ্যাক্সেসগুলো যেন ফ্রি অফ কস্ট পায়, বাংলাদেশ যেন একটা করদ রাষ্ট্র অথবা স্যাটেলাইট স্টেটের মতো হাতে তুলে দিয়ে আসে যে আমার ভেতর দিয়ে আপনি যান, কোনো সমস্যা নাই। এবং এইটা করার জন্য তারা বাংলাদেশকে একটা ট্রানজিট স্টেশন ছাড়া আর কিচ্ছু ভাবেনি। এবং তারা এই যে আমাদের সব ডেটা আস্তে আস্তে নিয়ে নিছিল এবং তারা আমাদের আর্মি এবং অন্যান্য যে জিনিসগুলোকে দুর্বল করছিল, তার মূল উদ্দেশ্য একটাই, যে পরে একসময় চট করে কিছু একটা করে ফেলা। অনেকে বলে যে নতুন একটা প্রদেশ হিসেবে একসময় নিয়ে ফেলার চেষ্টা করতো। তো সমস্যা তো অন্য জায়গায়, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ সংগ্রামী মানুষ, এবং বাংলাদেশের প্রতিবার যখন ক্রাইসিস হয় তখন সবার আগে মানে আমাদের ছাত্র জনতার রেডারে ধরা পড়ে এই জিনিসগুলো। ঠিক আছে? তো এই যে মানে ওদের চোখে এই জিনিসগুলো ধরা পড়ে, এবং এমনকি এই যে এখন যে চলমান যে সময় চলছে, আমরা ডক্টর ইউনূসের খুব প্রশংসা করছি, আমরা মিস্টার আশিকের খুব প্রশংসা করছি। অফকোর্স মিস্টার আশিক যেভাবে বিডা পরিচালনা করছেন, এটা একটা ঐতিহাসিক দৃষ্টান্ত। কোনো পলিটিক্যাল লিডারের পক্ষে এর আগে যত বিডার প্রধান ছিল তারা কেউ এগুলো করতে পারছে? আমরা তো বেশ কয়েকটা যে ক্লিপ ভাইরাল হয়েছে social রাইট, media তে। এগুলো করতে পারে নাই। সুতরাং কেন করতে পারছে? কারণ বিডা চেয়ারম্যান আশিক একটা বাংলাদেশের মানে মডারেট একটা জেনারেশনের মানে প্রতিনিধিত্ব করেন, ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ডের, ইন্টারন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছেন। সে যে প্রেজেন্টেশন দিছে এটা দেখে সবাই মানে খুবই প্রশংসা করছে। বাট বাস্তবতা হচ্ছে যে ওনার লেভেলের মানুষ কিন্তু এই লেভেলেরই এরকম প্রেজেন্টেশন ডেলিভারি দেন। দিবে। উনি কর্পোরেট অফিসে যেমন প্রেজেন্টেশন দেন, এর চেয়ে আরো ভালো দেন। কিন্তু আমরা আমাদের পলিটিশিয়ানদের কাছ থেকে এইভাবে অভ্যস্ত না। আমরা তো ফার্স্টে আধা ঘন্টা আগে শুনবো যে জাতি কার কিভাবে জন্ম নিল, কার মাধ্যমে জন্ম নিল, এইসব কথাবার্তা, এবং প্রত্যেকটা জায়গায় একদম গিট্টু মেরে দেয় যে উনি রাতে স্বপ্ন দেখছিল দেখে আজকে ইনভেস্টমেন্ট আসছে 1000 কোটি টাকা, এরকম একটা ব্যাপার করে ফেলছিলাম। ওনার প্রেজেন্টেশনে তো ওগুলো থাকবে না ন্যাচারালি। ডক্টর ইউনূস দেশের রাষ্ট্রপ্রধান, বারবার ওনার নাম নেওয়ার দরকার আছে নাকি? যা কিছু হচ্ছে তো ওনার মানে ইঙ্গিতেই হচ্ছে। সো এই জায়গাটাই একটা হচ্ছে। বাট একই সঙ্গে আমি প্রশংসা করার পাশাপাশি সমালোচনাতেও আসি। সেটা হচ্ছে যে এই বিডা এবং সরকার 10টা ইপিজেড বাতিল করেছে। এই 10টা ইপিজেডের ভিতরে মিরসরাইয়ে যে ইন্ডিয়ান ইপিজেডটা আছে ওইটা কেন নাই? ওইটা তো মানে ভারত তো আমাদের ওই এলাকাটাকে আমাদের চিকেন নেক বলে, ফেনীকে। তাইলে আমাদের ওদের চিকেন নেকের আশেপাশে তারা এত এত ক্যান্টনমেন্ট করছে, সৈন্য সমাবেশ করছে, তারা মানে ক্ষেপণাস্ত্র ইউনিট ওখানে ডিপ্লয় করছে। আমাদের ফেনীতে আমরা ওপেন করে দিয়ে রাখছি যে এখানে আদানি মানে পোর্ট অথরিটি অথবা এই টাইপের একটা কোম্পানি আছে, তারা এসে এখানে ব্যবসা করবে। এবং মজার ব্যাপার দেখেন যে ওইখানে তাদেরকে সময় দেওয়া হয়েছে 2-3 বছর। তারা ওখানে মানে তাদের যে কাজের যে চাহিদাপত্র ওই বিডই করছে না। একে তো হচ্ছে বিড করছে না, দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশি কেউ যে ওখানে গিয়ে কাজ করবে সেই পারমিশনও দেয়া নাই। এই প্রথম বোধহয় বাংলাদেশ গভর্নমেন্ট তাদের কাছে রিভিউ করতে চেয়েছে যে আপনাদের ইন্ডিয়ান কোম্পানি যে শুধুমাত্র কাজ করবে এখানে মিরসরাই ইপিজেডে, এটা গ্রহণযোগ্য না, এটা বাংলাদেশের জনগণ চায় না। এবং বাংলাদেশের জনগণের চাহিদার প্রেক্ষিতে আপনাদেরকে রিভিউ করার জন্য বলা হচ্ছে যে আপনাদের কম্পিটেন্ট কোম্পানি যদি আমাদের এখানে কাজ করতে আসতে না পারে তাহলে আমরা বসে থাকবো না, আমরা বাংলাদেশি কম্পিটেন্ট কোম্পানি দিয়ে কাজ শুরু করে দিব। এটা বাংলাদেশিও হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে, হু ক্যান সে যে চাইনিজ কোম্পানি এসে এখানে কাজ নেবে। সো আফসোসের ব্যাপার ওইটাই যে এই যে মিরসরাই ইপিজেডটা যে মানে এখনো তারা ক্লোজ করলো না, এইটার জন্য আমাদের ছাত্র জনতারা প্রশ্ন করতে পারে। আগে পারতো না, আগে প্রশ্ন করলে আয়না ঘরে নিয়ে ঢুকায় ফেলতো, আগে প্রশ্ন করলে ওই লতে আটকায় দিত। ঠিক আছে? এবং একই সাথে মানে অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন আপনি ধরেন গত পরশু দিনের ঘটনা, ডিবির যে চিফ তাকে অপসারণ করা হলো কোনো একটা গ্রেপ্তারের ঘটনায়। অনেকে তাই বলছে যে অমুকের গ্রেপ্তারের ঘটনাটা সঠিকভাবে হয় নাই, আইনানুগভাবে হয় নাই, এই কারণে সম্ভবত ডিবির যে চিফ আছে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আগে গত ফ্যাসিস্ট আমলে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখতাম, এক একটা ঘটনা হয়তো
আমরা গুঞ্জাইশ করতাম, আরে এটা কেন হইলো, এভাবে কেন হচ্ছে, এটার কি ব্যাখ্যা, এবং সরকার কোনো ব্যাখ্যা দিত না, তারা কোনো কেয়ারই করতো না। বাট এখনকার গভর্নমেন্টের ইদানিং এই ঘটনাটাতে আমরা খুব শঙ্কিত বোধ করছি। ডিবির চিফকে যদি সরিয়ে দেওয়া হয় কোনো একটা কারণে, তাহলে তো পুলিশ বিভাগের কাছ থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে এবং সরকারের প্রেস উইং থেকে একটা বিবৃতি আসা উচিত ছিল, কারণ জনমানুষের ভেতরে আমাদের মনে একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে, তো ওই ঘটনার জন্যই কি ডিবি চিফকে সরায় ফেলা হইলো কিনা। সুতরাং ইউনিস গভর্নমেন্ট যদি আবার ওই পথে হাঁটা শুরু করে, তাহলে কিন্তু ছাত্র জনতার সমর্থন হারাবে। তা তো বটেই ভাইয়া। আর আমরা তো হচ্ছে যে মানে ইউনূস সরকার যখন আসছে, তো তখন থেকেই তো আমরা শুনতেছি একটা কথা, যে আমরা সব কিছুতে ডিপলিটিসাইজ করব। অ্যান্ড সেই জন্য হচ্ছে যে আমরা দেখলাম কি যে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওনাকে চেঞ্জ করা হইলো, তারপর নতুন জাস্টিস নেওয়া হইলো, তারপরে আমরা দেখলাম যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হইলো, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হইলো, এটা বলে যে যাতে করে জনগণের ওই যে বাক স্বাধীনতা। না, ভালো কাজ তো অনেক আছে, কিন্তু একই সাথে কিছু জিনিস আছে যেগুলো সে- আনসার তো সেটাতে আমরা আমি পাই নাই। আসতেছি যেমন ভাই, আপনি আমাকে হ্যাঁ। বলেন যে জনগণ জানতে চায় যে এই উপদেষ্টা পরিষদ যে গঠন করা হয়েছিল, ডক্টর ইউনূসকে না হয় ছাত্ররা নিয়ে আসছিল, বাকিদেরকে কোন পদ্ধতিতে কার Exactly. সুপারিশে মানে উপদেষ্টা হঠাৎ বানানো করে হয়েছিল? কোত্থেকে আসলো জিনিসটা? জনগণের এটা জানার অধিকার নাই? অবশ্যই। অবশ্যই আছে। জনগণকে শুধু জানার অধিকার ওইটাই যে মানে জেনারেল ওয়াকার 400 জন না 426 জনকে যে ক্যান্টনমেন্টের ভিতরে রাখছিল তাদের নাম, এটাও তো জনগণের জানার অধিকার আছে, রাইট। একসঙ্গে ওইটাও জানার অধিকার আছে। সুতরাং দেয়ার আর এরিয়াজ, যেই এরিয়াগুলোতে মানুষের মনে প্রশ্ন আসে এবং এটা কোনো কারণ ছাড়াই সরকার ইগনোর করে, ওটা করলে হবে না। অ্যাটলিস্ট এই সেটাই। গভর্নমেন্টের কাছ থেকে না, এটা আমি ওটাতে প্রত্যাশিত। আসতেছিলাম ভাইয়া, যে মানে আমরা তো আসলে এই স্টেপগুলো দেখেছি, বাট এই কারণেই তো আসলে যেটা হয় যে আমাদের মধ্যে এখন ওই কনফিউশনগুলো আরো বেশি অ্যারাইজ হয়। আমরা জানতে চাই, আমরা সব কিছুরই একটা এক্সপ্লেনেশন শুনতে চাই। সো এটা যখন না পাই, স্বাভাবিকভাবেই সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে। অ্যান্ড Exactly. আপনি যে কনসার্নটা শেয়ার করেন, এটা একদম ভ্যালিড একটা কনসার্ন। সো ভাইয়া, এইটা থেকে যদি আমরা একটু আসি, যেহেতু আমাদের বিডার কথাটা নিয়ে বারবার আসতেছে, সো এই যে আমরা এখানে শুনলাম যে 50টা দেশ থেকে ডেলিগেটসরা আসলেন, তারপরে হচ্ছে গিয়ে যে আপনার 3100 কোটি টাকার একটা ইনভেস্টমেন্টের একটা প্রতিশ্রুতিও হয়েছে, শপ আপের সাকসেসটা আমরা দেখলাম। তো ভাইয়া, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? আসলে বাংলাদেশ একটা পলিটিক্যাল ইনস্টেবল কান্ট্রি ছিল কিছুদিন আগে, এখনও ইনস্টেবল অবস্থাতেই আছে। সো ওইখান থেকে হচ্ছে যখন এরকম একটা ইভেন্ট হইলো, গ্লোবাল একটা আউটরিচ হইলো, তো এইটা দিয়ে কি আসলে বাংলাদেশের ইমেজ ক্লিন হচ্ছে কিনা? পয়েন্ট টু বি নোটেড যে আপনার রিসেন্টলি আমরা দেখলাম যে বাংলাদেশের যে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট যেটা, তো ওদের স্কোর অনুযায়ী বাংলাদেশ হচ্ছে গিয়ে যে 75 থেকে পিছিয়ে 100 নম্বরে চলে আসছেন, যার কারণে মানে এটা দিয়ে যেটা মিন করে সেটা হচ্ছে যে বাংলাদেশে ফ্যাসিজমও আছে, ডেমোক্রেসিও আছে, মানে দুইটার একটা ব্লেন্ড আছে আর কি। একইভাবে ফ্রিডম হাউসের স্কোর অনুযায়ী আমরা সেম জিনিসটাই দেখতে পাই, যে বাংলাদেশ আসলে পার্শিয়ালি একটা ফ্রি রেজিম হিসাবে আছে আর কি। সো সব জায়গাতেই আমরা দেখতেছি যে আসলে পলিটিক্যালি কিন্তু আমরা আসলে খুব একটা ভালো অবস্থায় নাই। সো পলিটিক্যালি ইনস্টেবল আমরা, এটা আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। সো এই সেন্সে আপনার হচ্ছে যে এরকম একটা ইভেন্ট, এটা কি আসলে আমাদের ইমেজটা ক্লিনিংয়ের ক্ষেত্রে কাজে লাগতেছে কিনা? আর একটা হচ্ছে যে এফডিআই যেগুলো আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তো এই জিনিসগুলো কি আরও বাড়বে কিনা এই একটা ইভেন্টের থ্রুতে? অফকোর্স নাম্বার ওয়ান পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট রাতারাতি আসে না। তারা অনেক কিছু মানে জাজ করে তারপরে যে কোনো ইনভেস্টমেন্ট, ইভেন আপনিও যদি 10 টাকা ইনভেস্ট করেন কোথাও, তার আগে আপনি কিন্তু রিটার্ন অফ ইনভেস্টমেন্টের কথাটা ভেবে তারপরে করেন। সুতরাং কোটি কোটি ডলারের ইনভেস্টমেন্ট যখন হবে, তখন তারা যে অনেক বেশি যাচাই বাছাই করবে তাতে তো কোনো সন্দেহ নাই। বাট বিরার যে উদ্যোগটা আছে, এটার একটা বড় প্রয়োজনীয়তা ছিল। কেন প্রয়োজনীয়তা ছিল? সেটা হচ্ছে আপনি যদি দাওয়াতই না দেন, তাহলে তো তারা জানারই সুযোগ পেল না। সুতরাং তারা ফার্স্টে দাওয়াতটা পেল, আসলো, এবার দেখলো, এবং মিস্টার আশিক তো অলরেডি খুব সুন্দর করে তার যে এই পুরো সামিটের একটা রাউন্ড আপ করেছে, ফিডব্যাক দিয়েছে, সে আফটার অ্যাকশন রিভিউর মতো একটা দিয়েছে, এবং সেখানে সে নিজেই বলেছে যে আমরা রাতারাতি কিছু এক্সপেক্ট করছি না, বাট আমরা শপ আপের মতো অথবা ইয়ার মতো কিছু রেডিমেড ইনভেস্টমেন্ট পেয়েছি, বাট বাকি যে ইনভেস্টমেন্টগুলোর জন্য যায়, যেসব ইনভেস্টরকে আমরা আনতে পেরেছি এখানে, তাদের এখন ফলো আপ করবো আমরা, এবং ফলো আপের সময় তাদের অনেক কোশ্চেন থাকবে, যে কোশ্চেনগুলো আমরা আনসার দেওয়ার চেষ্টা করবো। এখন চ্যালেঞ্জটা কোথায়? সেটা হচ্ছে এই গভর্নমেন্ট তো ধরেন ওয়েট করছে যে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে, নির্বাচিত একটা গভর্নমেন্ট আসবে নির্বাচনের মাধ্যমে, এবং সেই গভর্নমেন্ট এসে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করবে। এখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হওয়ার পর বিডা এখন যে উদ্যোগগুলো নিয়েছে, এই উদ্যোগগুলোকে যদি ওন না করে, তাহলে কিন্তু সমস্যা, পুরো এফোর্টটাই নষ্ট হয়। পুরো এফোর্টটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এইখানে বিডার যে উদ্যোগটা আছে, এটা অত্যন্ত চমৎকার উদ্যোগ,
এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে, এবং পরবর্তীতে বিডা প্রতি বছর এরকম কিছু করবে কিনা এটা নিয়ে বিডাকেও ভাবতে হবে, আদারওয়াইজ একটা এক্সপেকটেশন রয়ে যাবে। বাট একই সাথে যেটার মানে খুব গভীরভাবে মানে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে পরবর্তী গভর্নমেন্ট তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই কথা দিচ্ছে কিনা যে বিডার যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে এবং যে রোডম্যাপগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলো কি তারা ফলো করবে কিনা। কারণ অলরেডি আমরা একটা দুটো পলিটিক্যাল পার্টির সিনিয়র লিডারদের কাছ থেকে শুনতেছি, তারা বলতেছে যে এই সরকার যাই করুক আমরা কিন্তু মেনে নিব না। এই ধরনের বক্তব্য তো অত্যন্ত হতাশাব্যঞ্জক। সো ভাইয়া, আমরা আরেকটা যেটা জিনিস নোটিস করলাম সেটা হচ্ছে যে মানে চীনের সাথে আমরা একটা বেটার রিলেশনশিপ ডেভেলপ করার চেষ্টা করতেছি। মার্চ মাসে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গেলেন, 4 দিনের একটা ভিজিটে গেলেন। তো ওইখানে হচ্ছে আমরা প্রায় 8টা এমওইউ সাইনিং হইলো, একটা ডিল সাইনিং হইলো, ইকোনমিক, টেকনোলজিক্যাল এই সাপোর্টগুলোর ব্যাপার স্যাপারও আসছে ওখানে। তো ভাইয়া, চায়নাকে কিন্তু আমরা সবাই একটা নামে চিনি, সেটা হচ্ছে যে চায়না আসলে সবাইকে ডেট ট্র্যাপে ফালাইতে চায়। একটা এরকম একটা জিনিস আমরা সবাই জানি কম বেশি, শ্রীলঙ্কার ইনসিডেন্টটা আমরা দেখেছি। সো ওই দিক থেকে ভাইয়া মানে আমরা কি একটা মানে প্রপার ডিরেকশনে যাচ্ছি কিনা, নাকি হচ্ছে আসলে আমরা কোনো ভুল পথে যাচ্ছি, মানে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? নাও আমরা রেস করতেছি জিওপলিটিক্যাল লেভেলে, রাইট? জিওপলিটিক্যাল লেভেলে ধরেন এবার কি হলো, চায়নার সাথে $2.1 বিলিয়ন US একটা প্রতিশ্রুতি, এটা কিন্তু Right. এখনো চুক্তি কিছু হয়নি, প্রতিশ্রুতি দিয়েছে। জি, এবং চায়নাও তার প্রতিশ্রুতি অনুযায়ী এই পরিমাণ ডলার ছাড় দেওয়ার আগে সেও কিন্তু জাজ করে দেখবে যে পরের গভর্নমেন্ট কি আসতেছে, তারা কি এই চুক্তিতে Allied থাকবে অ্যালাইন কিনা। কিনা। এছাড়াও ধরেন একটা চুক্তি হলো আর হচ্ছে 8টা এমইউ সাইন হয়েছে। আর পাশাপাশি ওই যে ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস সেটা ডিউটি মার্কেট অ্যাক্সেসে another 2 years দিবে। বাট এটাতে আসলে মানে গভীরভাবে যদি আপনি ভেবে দেখেন, এই অ্যাক্সেস তো এতদিন ধরে ছিল, আমরা তো আহামরি কোনো ব্যবসা চায়নার সাথে করি নাই। সুতরাং অ্যাডিশনাল 2 বছর পাইলে পরে আমার আসলে লাভ খুব বেশি একটা লাভ হবে না যদি না বিজনেস রোল করে ওভাবে। নাও কোশ্চেন হচ্ছে যে কেন এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট এই কারণে যে আমাদের পার্শ্ববর্তী দেশ যখন ভাবতে শুরু করছিল যে বাংলাদেশ আসলে সব ব্যবসা আমার সাথেই করবে, ঠিক আছে, এবং তারা ওই যে 1971 সালে যে গুলামি চুক্তি করাইছিল ওখানে একটা জায়গায় ওরা ক্লজ দিয়েছিল যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে দিল্লিতে, ঠিক আছে। তো এই যে ডগ বেল্ট আমাদের গলায় বেঁধে ফেলা হয়েছিল, এই ডগ বেল্টটা ছিঁড়ে বেরোয় আসা গেছে। কীভাবে বেরোয় আসা গেল? কারণ এখন আমি ডাইভার্সিফাই করলাম, আমি তিস্তা, মংলা এই সব জায়গায় একটা মাত্র কান্ট্রিকে প্রায়োরিটি দিচ্ছিলাম। এখন আমরা এই জায়গায় ট্রেড করতে পারতেছি, এখন আমরা চায়নাকে দিতে পারতেছি, আমরা পাকিস্তানকে ইনভাইট করতে পারতেছি, আমরা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে তাদের সাথেও আমাদের করতেছি। ট্রাম্প সরকার গঠনের করা মাত্র ওই দিনই তাদের সাথে একটা এলএনজি চুক্তি আমাদের হয়েছে, ওদের দেশ থেকে এলএনজি আনবো আমরা। এবং ট্রাম্প যে ট্যারিফ অ্যাড করলো, তারপর পরে ডক্টর ইউনূস যে চিঠি দিল, ওখানে কিন্তু আরও অনেকগুলোই আছে। এখন এইটাতে সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে যে আপনি ব্যালেন্সিং অ্যাক্ট খেলছেন এখন কোনো মনোপলি নাই আর কি। হ্যাঁ, আপনি কোনো একটা নির্দিষ্ট পোলারের দিকে যাচ্ছেন না যে না আমি চীনপন্থী, আমি ভারতপন্থী, অথবা আমি অমুকপন্থী, রাশিয়াপন্থী, এই সেই। নো, আপনি এখন মানে ডাইভার্সিফাই করতেছেন আপনার ইয়েগুলো, এফোর্টগুলো, এবং এটাই তো করা দরকার। আমার তো সুইজারল্যান্ড না, ছোট কান্ট্রি আমরা, ঠিক আছে, কিন্তু আমাদের তো সুইজারল্যান্ডের মতো অবস্থা না যে আমাদের লোক সংখ্যা কম, আমাদের দেশে ছোটোখাটো যে এন্টারপ্রেনারশিপ হয়, দেশের সাইজ ছোট বলে বিজনেস স্কেলিংয়ের কথা ভেবে এগুলো আমাকে ইন্টারন্যাশনাল লেভেলে চিন্তা করতে হয়। আমার দেশে সোনার খনি নাই, আমার দেশে তেলের খনি নাই, আমার দেশে হীরার খনি নাই, আমাদের দেশে কি আছে? জনগণ। তো আমাদের দেশে যে হিউজ জনগণ আছে, এই জনগণকে জনসম্পদে পরিণত করতে হইলে আমাকে এই ডাইভার্সিফিকেশনে যাইতেই হবে। ডক্টর ইউনূস অলরেডি কিছু জিনিস বলেছে যে আপনি জাপানি ভাষা শেখেন, জাপান যাওয়ার চেষ্টা করেন, আপনি নার্সিংয়ের উপরে মানে দক্ষতা আনেন এবং গ্লোবাল মার্কেটে ছড়ায় যান। আমাদের এই 16 কোটি 18 কোটি জনগণ যারা আছে তাদেরকে আমরা বাংলাদেশে আটকে রাখতে পারবো না, আমাদেরকে আস্তে আস্তে এটা ডাইভার্সিফাই করতে হবে। আর ডাইভার্সিফিকেশনের জন্য যদি একটা কান্ট্রির দিকে আমরা নজর দিই তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। এতদিন আমরা এই বিপদেই ছিলাম। আমাদেরই একজন উপদেষ্টা বলছেন যে বাংলাদেশে নাকি 26 লাখ ভারতীয় কাজ করে, যদিও এখন উনি আর এটা নিয়ে কোনো কথা বলেন না। এখন আমার কথা হচ্ছে 26 লাখ ভারতীয় কেন কাজ করবে? এই 26 লাখের ভিতরে 1 লাখ চাইনিজ হবে, 1 লাখ জাপানিজ হবে, 1 লাখ কোরিয়ান হবে, এই ডিস্ট্রিবিউশনটা তো হওয়া দরকার। সুতরাং চায়নার সাথে এই কাজটাতে আমি দুইটা বেশ কিছু স্ট্র্যাটেজিক মুভ আছে এটার ভিতরে। এক নম্বর হচ্ছে যে বিজনেস ডাইভার্সিফিকেশনে আমরা একটা ক্লিয়ার মেসেজ বিশ্বকে দিচ্ছি যে আমরা ডাইভার্সিফাই করব। 2 নম্বর মেসেজ যেটা, সেটা হচ্ছে যে চায়না পৃথিবীর এখন 1 নম্বর ইকোনমিক পাওয়ার।
3 নাম্বার মিলিটারি পাওয়ার, রাইট? ওয়ার্ল্ডের 1 নাম্বার ইকোনমিক পাওয়ারের সাথে ব্যবসা আমি কেন করবো না? কে আমাকে আটকাচ্ছে? তো ব্যবসা করতেই হবে। এছাড়াও যেটা হচ্ছে যে যেহেতু আমাদের চারপাশে ঘিরে থাকা রাষ্ট্রটা তার হেজিমনি চালাচ্ছে, তাদের রাষ্ট্রের সেনাপ্রধান যখন বলা শুরু করে যে এই গভর্নমেন্ট, ইউনূস গভর্নমেন্ট যে আছে এটা অবৈধ গভর্নমেন্ট, এদের সাথে আমরা কোনো কথা বলবো না, আমাদের রাষ্ট্র কথা বলবে যখন নির্বাচিত গভর্নমেন্ট আসবে, এই ধরনের ধৃষ্টতা যখন দেখায়, তখন বাংলাদেশ এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিজস্ব নিরাপত্তার স্বার্থেই স্বাভাবিক। ডাইভার্সিফিকেশন করছেন এই জায়গায়। আরেকটা এলাই দরকার আমার তখন। এবং শুধু এই একটা অ্যালায়েন্স না, আমাদের আরও মাল্টিপল অ্যালায়েন্সে যেতে হবে এই জায়গায়। যেমন আসিয়ানের সাথে আমরা করার চেষ্টা করতেছি। বিমস্টেকে আমরা আছি, আরও 2 বছরের জন্য বিমস্টেকের মানে চেয়ারম্যান হলো বাংলাদেশ, সুতরাং বিমস্টেকেও মানে করা যাবে। বাট বিমস্টেকের ক্ষেত্রে একটা লিমিটেশন কি, যে বিমস্টেক তো হচ্ছে মানে বঙ্গোপসাগর কেন্দ্রিক একটা সংঘ, এবং এই জায়গায় ইন্ডিয়ার একটা ভীষণ রকমের প্রাধান্য কাজ করে। সো বিমস্টেকের বাইরেও আমাদেরকে আসিয়ানের সাথে ট্রাই করতে হবে। পাকিস্তান, চায়না, বাংলাদেশ 3 জন মিলে যদি কিছু করা যায় ওইটার দিকেও ট্রাই করতে হবে। সো ভাইয়া আরেকটা যেটা মানে আমাদের রিসেন্ট সাকসেসই আমরা বলতে পারি আর কি, কারণ রোহিঙ্গা ইস্যুটা নিয়ে তো আসলে আমরা সবাই কনসার্ন কম বেশি ছিলাম। আপনি তো ভাইয়া পার্বত্য অঞ্চলেও অনেক দিন সার্ভিস দিয়ে আসছেন। সো কক্সবাজারে যখন রোহিঙ্গাদের আসলে কি বলে যে আশ্রয়ের ব্যাপারটা হইলো, তো এরপরে আমরা শুনলাম যে এখানে আসলে মানুষের জন্য যাওয়াটা খুব রিস্কি হয়ে যাচ্ছে, ওইখানে আসলে কতটুকু ল অ্যান্ড অর্ডার আছে, ওইখানে আসলে কতটুকু সেফ জিনিসটা। সো কক্সবাজার যেহেতু বাংলাদেশের ওয়ান অফ দ্য গ্রেট আর্নিং সোর্স আসলে, সো যেখানে আসলে অনেক টুরিস্টরা আসে এটাই স্বাভাবিক। তো ওইটা নিয়ে কিন্তু আমরা সবাই আসলে ভাই কম বেশি কনসার্ন ছিলাম। তো ওইটার একটা যদি বলি যে মানে ওই প্রবলেমটাকে সলভ করার জন্য হইতে পারে যে একটা স্টেপ, যেটা হচ্ছে যে কিছুদিন আগে হচ্ছে ইউএন থেকে আসছিলেন ইউএনের সেক্রেটারি জেনারেল অ্যান্টোনিও গুতেরেস। তো উনি আসার পরে হচ্ছে যে যখন কক্সবাজারে যাওয়া হলো অ্যান্ড সব কিছু হইলো, তো এরপরে এখানে কিন্তু ভাই একটা কথা আসতেছিল যে মানে রোহিঙ্গাদেরকে দেশে ফেরত পাঠানোর বিষয় নিয়ে। বাট এই কথাটা যখন আসছে সেটার সাথে কিন্তু আরেকটা মানে ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আসলে রোহিঙ্গারা তখনই তাদের দেশে ফেরত যাবে যখন ওদের দেশ এনশিওর করবে যে তারা ওখানে গিয়ে কোনো প্রকার নির্যাতনের সম্মুখীন হবে না আরেকবার। সমস্যা তো ওইখানেই, রাইট যে ওদের দেশ তো রোহিঙ্গাদেরকে স্বীকৃতি দেয় না। রাইট। তাদের যে জাতিগোষ্ঠীর তালিকা আছে ওই তালিকায় কিন্তু রোহিঙ্গাদের নাম নেই। না, আমি জানি আপনি কোথায় প্রশ্ন নিয়ে যাচ্ছেন, বাট আমি সেই জন্যই আপনাকে থামাইলাম এই জায়গায়। সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু ডক্টর খলিল বলছে যে বার্মা সরকার 1,80,000 রোহিঙ্গা ফেরত নিবে, এরকম একটা কথা বলছে। বাট যেটা বাস্তবতা সেটা হচ্ছে যে আমি রোহিঙ্গা ক্যাম্পে কাজ করছি প্রায় 2 বছরের মতো একটা এনজিওর পক্ষ থেকে। তারও আগে সেনাবাহিনীর পক্ষ থেকে মানে এই 2017-তে যে ইনফ্লাক্স ছিল সেটা দেখার এবং মানে ওখানে কাজ করার অভিজ্ঞতা হয়েছে আমার। বার্মিজরা রোহিঙ্গা ফেরত নিবে এর আগে আরো 3 বার বলছে, একজনও নেয় নাই ফেরত। এই বাস্তবতা তো আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং ওই যে মানে আমার কথা হচ্ছে যে আমি এই জেনারেশনের লোক, আমি নির্মোহভাবে তাকাই। আমাকে বলছে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে, আমি শুনে মনে করেন যে তালি বাজাবো, আমি ওই লোক না। আমি ফার্স্টে জিজ্ঞেস করবো কবে থেকে শুরু হবে। পয়েন্ট নাম্বার 1, কবে থেকে শুরু হবে? ইজ দেয়ার এনি ডেট? নো, নট ইয়েট। আচ্ছা, এই 1,80,000 তালিকা কে করবে? বার্মা সরকার করবে, না বাংলাদেশ সরকার করবে, না ইউএনএইচসিআর করবে? কোশ্চেন নাম্বার 2। 3 নাম্বার হচ্ছে এই তালিকা বার্মা সরকার অ্যাকসেপ্ট করবে কিনা? 4 নাম্বার কোশ্চেন আমার যেটা, সেটা হচ্ছে এই রিপ্যাট্রিয়েশন যদি শুরু হয় তাহলে তারা কোন রাস্তায় কোথায় যাবে? রোহিঙ্গারা 1,80,000 রোহিঙ্গা যদি ফেরত যায়, তারা কি গিয়ে তার নিজ নিজ বাড়িতে ফিরে যাবে, নাকি আরাকানে একটা সেফ জোন করা হবে জাতিসংঘের বাহিনীর তত্ত্বাবধানে, যেখানে গিয়ে তারা বাংলাদেশে যেরকম ক্যাম্পে আছে ওরকম একটা ক্যাম্পে থাকবে? আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে যদি এই সেফ জোন করা হয় এবং রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন চলে, তাহলে বাংলাদেশ এন্ডে দায়িত্বে কারা থাকবে? ইউএন থাকবে নাকি বাংলাদেশ সেনাবাহিনী থাকবে? ওই পারে যারা যাবে তাদের দায়িত্বে কারা থাকবে? মিয়ানমারের সেনাবাহিনীর নাম হচ্ছে তাতমাদো, তাহলে কি তাতমাদোর দায়িত্বে থাকবে নাকি আরাকান আর্মি দায়িত্বে থাকবে? কারণ এই মুহূর্তে আরাকান তো তাতমাদো হারায় ফেলছে। কার কাছে হারায় ফেলছে? আরাকান আর্মির কাছে হারায় ফেলছে। তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট এবং আন্তর্জাতিক সংস্থা কার সাথে যোগাযোগ করবে? মায়ানমার গভর্নমেন্ট কি এই মুহূর্তে ওই পজিশনে আদৌ আছে কিনা যে আরাকানে রোহিঙ্গা ফেরত নেওয়া যাবে? দ্যাট ইজ অলসো আওয়ার কোশ্চেন। একদম। সুতরাং মানে এইটা
যদিও এই সরকারের কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই, বাট এরকম চট করে একটা কিছু বলে ফেলা এবং তারপরে এতগুলো কোশ্চেনের আনসার খুঁজে না পাওয়া, এটা বিব্রত। খুবই কনফিউজিং, রাইট। তো ভাইয়া এইটা তো মানে ধরেন ইন্টারন্যাশনাল অ্যারেনাটা গেল, তো আমরা সবাই জানি যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে ইন্টারন্যাশনাল খুব ভালো একটা নেটওয়ার্কিং আছে, বেশ ভালো একটা অ্যাকসেপ্টেন্স আছে, সো ওইটা ইউজ করে উনি মানে বেশ ভালো ভালো কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি। অফকোর্স। বাট যখন আমরা হচ্ছে যে লোকালি চলে আসতেছি, দেশের মধ্যে চলে আসতেছি, তো তখন তো আসলে জায়গায় জায়গায় ব্যুরোক্র্যাট তো আছে। তারপরে হচ্ছে গিয়ে যে আপনার এই যে এত বছর ধরে আসলে এক একটা অবকাঠামো তৈরি হয়েছে, তো এখানে তো আসলে এখনো অনেক কিছুই রয়ে গেছে আসলে। সবকিছু তো আসলে অবশ্যই মানে একদিনে ক্লিন আউট করা সম্ভব না। তো ওইটা যেমন আছে, তো ওই সব মিলে আমরা যেটা দেখতে পাই আসলে যে আমরা যদি ক্রাইম রেটের দিকেও তাকাই একটু, তো আমি জাস্ট একটা কম্পারিজন দেখতেছিলাম দ্য ডেইলি স্টারে। তো সেটা অনুযায়ী হচ্ছে গিয়ে জানুয়ারি মাসের 2024 সালের একটা রিপোর্ট। তো ওই সময় হচ্ছে মার্ডার কেস ফাইল হয় 231টা, যেটা হচ্ছে গিয়ে যে জানুয়ারি 2025-এ হয় 290+। একইভাবে আমি যদি রবারির দিকে তাকাই, তো রবারি হচ্ছে গিয়ে জানুয়ারি 2024-এ ছিল 114টা, সেটা যখন আবার হচ্ছে গিয়ে জানুয়ারি 2025-এ আসে, জানুয়ারি 2025-এ সেটা দাঁড়ায় হচ্ছে 171টা। সো মানে এগুলা তো মানে ক্লিয়ার কিছু স্ট্যাটিস্টিক্স আসলে। তো ওই জায়গাটা থেকে ভাই আমার আসলে আমরা মানে লোকালি আসলে আমরা কতটুকু সাকসেসফুল হচ্ছি, বা লোকালি আসলে ল অ্যান্ড অর্ডারটা কতটুকু প্র্যাকটিস হচ্ছে। আবার ধরেন যে একটা কথা আছে এখন যে বাংলাদেশে আসলে মানে প্রত্যেক দিনই কোনো না কোনো একটা আন্দোলন হচ্ছে। তো আন্দোলন অবশ্যই কিছু ন্যায্য আন্দোলন তো অবশ্যই আছে, বাট আমরা মানে সব কিছু নিয়ে এখন আন্দোলন দেখতে পাচ্ছি, সব কিছু নিয়েই সবাই কথা বলতেছে, ভয়েস রেইজ করতেছে। পাশাপাশি হচ্ছে যে এরকম রবারি, মার্ডার, যে কোনো প্রকার ক্রাইম কেসে আমরা দেখতেছি। কিছুদিন আগে ওই যে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা দেখছিলাম যে একদম রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। তো এটা তো আসলে মানে আমরা পরে জানতে পারলাম যে না, এটা হয়তো বা কিছুটা গুজবও হইতে পারে। তো এই সব কিছু যদি আমরা একটু কনসিডার করি, তাহলে আসলে লোকালি আমরা কতটুকু কাজ করতে পারতেছি, বা আমাদের যে গোড়াটা যেটা আছে, তো এই শেকড়টাতে আসলে আমাদের কতটুকু সাকসেস আমরা পাচ্ছি, তো এটাও কিন্তু একটা কনসিডারেশনের বিষয়। সো এই জায়গাটা থেকে আসলে আপনি কি মনে করতেছেন? ডক্টর ইউনূসের সরকারের সবচেয়ে প্রধান সাফল্য যেটা আমি মানে অকপটে স্বীকার করব, সেটা হচ্ছে যে এই সময়টাতে এসে আম, আমার মানে জীবনের সবচেয়ে বাক স্বাধীনতার চূড়ান্ত একটা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি আমি। অ্যাটলিস্ট মানুষ কথা বলতে পারছে। সেটাই কিন্তু আমরা এখন করতেছি অ্যাকচুয়ালি। রাইট। সো এটা একটা চমৎকার জিনিস। আপনি খুব উচ্চ কণ্ঠে সরকারের সমালোচনা করতে পারেন এবং এই জন্য আপনাকে ভয় পাওয়ার কিছু নাই। আজ থেকে 100 বছর 500 বছর পরেও যদি ইউনিস গভর্নমেন্ট এই পরিস্থিতিটা ঠিক রেখে শেষ করতে পারে, তাহলে ইতিহাসে এটা লেখা থাকবে যে এই একটা গভর্নমেন্টের সময় প্রাণ খুলে কথা বলতে পারছে বাংলাদেশের মানুষ। গিভিং দিস ক্রেডিট টু ডক্টর ইউনূস। নাও কামিং ব্যাক টু আপনি যেটা বললেন আন্দোলন সংগ্রাম, এগুলো দিজ আর বহিঃপ্রকাশ, মানুষের বাক স্বাধীনতার বহিঃপ্রকাশ, এবং এটা হইতে দিতে হবে। যেইটা কন্ট্রোল করা দরকার সেটা হচ্ছে যে আপনি মানে এই সিলেটে বাটার দোকানে চুরি করে ফিলিস্তিনের মুক্তি আনতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। যে আপনি ফিলিস্তিনের জন্য বিক্ষোভ করবেন ঠিক আছে, বাট জুতার দোকানে জুতা চোর কখনো ফিলিস্তিনের জন্য কিছু করতে পারবে না, ওইটা আমাদের মাথায় রাখতে হবে। সমস্যা হয়েছে কি, যখন আগুন লাগে তখন দেখবেন যে কিছু দুষ্টু লোক আছে, ওই বাড়িতে আগুন লাগছে সেই আগুন থেকে বেরিয়ে ধরে, এরকম কিছু কুলাঙ্গার সবসময়ই থাকে। সুতরাং ওইটা বাদ দিলাম। নাও কামিং ব্যাক টু, মানে আপনি একসাথে অনেকগুলো কোশ্চেন করছেন, এই জন্য আমি একটা একটা করে ডিল করতেছি যেটা মনে থাকে। নেক্সট হচ্ছে ইউ টকড অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স, রাইট? যে ওই আমলে 24 সালে এত হয়েছে, 25-এ। আপনি যদি 24-এ মনে করেন যে আওয়ামী লীগ আমলের কথা বলেন, ওরা তো মনে করেন যে ডাটা টেম্পারিং এর মাস্টার, বুঝেন নাই? জিডিপিতে তো আমরা অলরেডি সিঙ্গাপুরের কবে পিছনে ফেলাই দিছিলাম, বুঝেন নাই? দৌড়ে গিয়ে নিয়ে আসছে যে এখন আপনি এলডিসি হয়ে যান, ওয়ারেজ এখনও মনে করেন যে আমাদের দেশের অবস্থা কিন্তু ওই লেভেলে পৌঁছায় নাই। সুতরাং এই আমলে এসে অ্যাটলিস্ট যে কটা চুরি হয়েছে ওই কটার সত্যিকার রিপোর্ট এবং ডাটা আপনি পাচ্ছেন, এইটুকু বলা যায়, দাবি করা যাইতে পারে। বাট ওই আমলে যে কটার তথ্য দেখাইছে সব একেবারে ওই যে আরাফাতের মতো, আপনাকে ওই নিজুম মজুমদারের সাথে কথা বলার সময় যেরকম সাথে হারপিকের ডাব্বা ছাড়া কথা বলা যায় না, একই রকমভাবে ওদের ডাটা দেখার সময় আপনি মনে করেন যে ওই গঙ্গা জল অথবা মনে করেন যে জমজমের পানি ছাড়া করা যাবে না। ডোন্ট বিলিভ ইন দেয়ার স্ট্যাটিস্টিক্স, মানে এটা প্রমাণিত হয়ে গেছে, ছাত্র জনতারা প্রুফ করে দিছে যে অল আর রাবিশ এদের। এবং এই শ্বেতপত্র যেগুলো বেরোইছে এগুলো তো দিনের পর দিন এগুলো বেরোচ্ছে। এক গাদা চোর, লুটেরা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ক্রিয়েট করে দিয়ে গেছে। 15টা বছর ধরে এই কাজটা ছাড়া এই সরকার আর কোনো কাজ করে নাই। প্রতি বছর $16 বিলিয়ন দেশের বাইরে গেছে ভাই, $16 বিলিয়ন। এক বছরে বাংলাদেশের রাজস্ব কত টাকা আমি জানতে চাই।
যদি রাজস্ব 16 বিলিয়নের বেশি হয়ে থাকে তাহলে ভাই এই $16 বিলিয়ন থাকলে পরে আপনার আমার পকেট থেকে ট্যাক্সটা কম কাটতো। স্বাভাবিক, জি। একটা লোক পেনশনার, তার পেনশনের টাকার উপর ট্যাক্স লাগায় রাখছে, পেনশনের টাকা খায়, 5,000 10,000 টাকা পেনশনের পায়, তার উপর ট্যাক্স দেওয়া লাগবে, বুঝলেন নাই? আর ওদিক দিয়ে তারা কিন্তু চুরি চামারি করে মনে করেন যে দেশে বিদেশে লুটপাট করে ফেলতেছে। ইনসাফ নামে একটা জিনিস যে ছিল, মানে আমার মাঝে মাঝে কষ্ট হয় যে এই জাতীয় দুর্বৃত্তদের হাতে আমরা ভোট দিয়ে অথবা ভোট ছাড়া ক্ষমতা তুলে দিই, যে তারা আমাদের এইভাবে শোষণ করবে, তারা অন্য আরেকটা দেশের কাছে আমাদেরকে এইভাবে নগ্নভাবে বিক্রি করে দিবে, তারা আমাদের মানে ট্যাক্সের টাকায় লুটপাট চালাবে। তো এই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের এখনকার যে আপনি প্রবলেমগুলো দেখতেছেন, তো প্রবলেমই তো দেখবেন ভাই। বিপ্লবের পরে একটা দেশের পুলিশ বাহিনী পালায় গেছিল, একটা দেশের মনে করেন যে আর্মি কোনো রকমের ঠেক দিয়ে সব কিছু চালাচ্ছে, আর্মি পুলিশের কাজও করে, আর্মি আর্মির কাজও করে, আবার পাশের দেশ থেকে গুতাগুতি হচ্ছে সেটাও সামলায়। তো এত কিছু যেহেতু মানে সামলাচ্ছে, এবং প্রত্যেকটা প্রশাসনিক যে অফিস আছে, দপ্তর আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, জামুকা নামে একটা ছিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, শেখ হাসিনা পালানোর পরে জামুকার লোকজনও পালায় গেছে, মুক্তিযোদ্ধা কাউন্সিলের লোকজন কেন পালাইলো? এটা তো আসলে চিন্তার বিষয়। বিসিবির লোকজন পালায় গেছে, তার মানে যে যে হারাম খাইছে সব মনে করেন যে অ্যালার্ট হয়ে পালায় গেছে। হ্যাঁ, তাহলে তো এইরকম একটা দেশে এখন যে দেশ কোনো রকম চলছে, এবং এটা যে মানে ডক্টর ইউনূস তো আরেকটা নোবেল পাওয়া উচিত এই কারণে যে এরকম একটা ভাঙচুর অবস্থায়, বাংলাদেশ তো 3-4 দিন পুলিশই ছিল না রে ভাই, বাট তখনও তো ক্রাইম রেট কন্ট্রোলে ছিল, কোনো অ্যাট্রোসিটি হয় নাই। তো এই জন্য আমি বলবো যে পরিস্থিতি এইরকম প্রেক্ষাপট বিবেচনায় এর চেয়ে বেটার আপনি আশা করেন কিভাবে? সো ভাইয়া আমরা তো হচ্ছে যে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, তো প্রথম থেকেই আমরা বলতেছি যে আসলে এখানে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন ব্যবস্থাটা ওনারা আসলে করতেছেন। সো ওইটার লক্ষ্যে ওনারা আগাইতেছেন। তো আমরা বারবারই শুনতেছি যে আসলে রিফর্ম ফার্স্ট, দেন আসলে ভোটিং হবে। তাই নাকি? অনেকে তো আছে সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম না বলে বলে নির্বাচন কবে। এক্স্যাক্টলি। তো এটা তো আমরা আসলে কন্টিনিউয়াসলি শুনতেছি যে আসলে নির্বাচন কবে হবে, নির্বাচন কবে হবে। তো আবার এদিক থেকে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস বলতেছেন যে রিফর্ম ফার্স্ট, ভোট লেটার। সো ২টা কথাই আমরা পাচ্ছি, এখন ওইভাবেই আসলে কাজ করে আগাচ্ছে সবাই। তো এই জায়গাটাতে ভাইয়া আপনার কাছে আসলে কি মনে হয় যে মানে আসলেই কি বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হওয়া সম্ভব কিনা? কারণ বিগত দিনে তো আসলে আমরা কখনোই এরকম কিছু দেখতে পাইনি। এটা তো আসলে আমাদের জন্য ওই যে বলে না যে সপ্তম আশ্চর্য, তো আমাদের জন্য এটা একটা নরম আশ্চর্য যে আসলে এটা কি আদৌ পসিবল কিনা? কারণ আমাদের জেনারেশন আমরা কখনো দেখি না এটা। আপনারা দেখছেন কিনা সেটা আমরা জানি না আসলে। সো হোয়াট ডু ইউ থিংক যে বাংলাদেশের মতো দেশে কি আদৌ কখনো ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে কিনা? যে কোনো রাষ্ট্রের মানে নির্বাচন হবে না সংস্কার হবে এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জনগণের। আমার মনে হয় সবার ফার্স্টে ইউনূস গভর্নমেন্টের কিছু ব্যাপারে আমাদেরকে রিয়ালিটি চেক করা দরকার। ইউনূস গভর্নমেন্ট কেমন করছে, মানে ডক্টর ইউনূস কেমন করছেন আপনার মতে? এটা তো ভাইয়া মানে ওভারঅল মতামত দিতে না, গেলে শুধু ডক্টর ইউনূস। হি ইজ ডুইং গুড। ওকে, বাট ওনারও তো এক্সপায়ারি ডেট আছে না? অবশ্যই। কালকে আল্লাহ না করুক আরিফ সাহেবের মতো যদি উনি ইন্তেকাল করেন, আমরা চাই যে উনি আরও বেঁচে থাকুক, বাট ওনার তো বয়স হয়েছে, 84 বছর বয়স। যদি উনি ইন্তেকাল করেন, হু ইজ নেক্সট ডক্টর ইউনূস? বলেন আপনি। লিডারশিপটা কে নিবে? আপনি বলেন না কে নিবে? সেটা তো আমাদের মাথায় এখন নাই আসলে। দ্যাট ইজ দ্য প্রবলেম, দ্যাট ইজ আওয়ার প্রবলেম, যে আমরা একেবারে মানে কসম খেয়ে বসি যে এইভাবেই হবে জিনিসপত্র। আমরা খুব মানে এনশিওর করার চেষ্টা করতেছি যে নির্বাচন কবে হবে, তারপরে আগে ইয়ে হবে কিনা। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। তো আল্লাহ সবাইকে হায়াত দ্বারা সব কিছু মানে পরিকল্পিতভাবে দিয়ে রাখছেন। আল্লাহ যে কয়দিন হুকুম করছে ওই কয়দিনই তো মানে আমরা বেঁচে থাকবো। তাহলে আমাদের ওই পরিকল্পনা কোথায়? কালকে যদি ডক্টর ইউনূস না থাকে তাহলে আমরা কীভাবে চলবো? আমি প্রশ্ন করবো, ডক্টর ইউনূসের ওই পরিকল্পনা কোথায়? উনি কেন এখন ডিক্লেয়ার করতেছেন না যে কালকে যদি আমার কিছু হয়ে যায়, আমি তো বলতেছি যে 26-এর জুন মাসের ভেতরে আমি নির্বাচন দিয়ে দিব, ইনকেস যদি এটা আমি করতে না পারি তাইলে সেক্ষেত্রে আমার জায়গায় অমুক দায়িত্ব নিবে। আমরা তো জাতিগতভাবে আরেকটা সমস্যা পড়ে যাব, বড় একটা ভয়েড ক্রিয়েট হবে। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে জনগণ কি চাচ্ছে সেটা বোঝা তো উপায় আছে। আপনি মানে পাবলিক পোল নেন, সংবিধানে কিন্তু এক জায়গায় বলা আছে যে গণভোটের আয়োজন বন্ধ হয়ে গেছে, বাট আমার কথা হচ্ছে পাবলিক পারসেপশন তো ক্লিয়ার। পাবলিক কি চাচ্ছে? পাবলিক চাচ্ছে যে গত 15 বছরে যেই ধরনের মানে জিনিসপত্র হয়েছে তার প্রেক্ষিতে কালকে যদি নির্বাচন দেন আর নতুন একটা মানে রাজনৈতিক দল যদি এসে যদি পূর্ববর্তী রাজনৈতিক দল যে ছিল তারই পদাঙ্ক অনুসরণ করে, আপনি কি করবেন?
কিছুই করার নেই তো। সুতরাং আপনি তো একটা চান্স পাইছিলেন এখন জিনিসপত্রগুলো ঠিক করার, জনগণ তো ওটাই চাচ্ছে। তাহলে কি এই দেশে ওই সুযোগ নাই যে জনগণের যে সার্বিক আকাঙ্ক্ষা, সমষ্টিগত আকাঙ্ক্ষা, সেটা প্রকাশ করার কোনো উপায় নাই, আবারও তাহলে বিপ্লব করতে হবে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন নির্বাচনের ব্যাপারে আপনি যে প্রশ্ন জিজ্ঞেস করছেন যে কিভাবে একটি গ্রহণযোগ্য নির্বাচন করা যায়, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন। আপনি একসাথে সারা দেশ করতে যান না, একসাথে সারা দেশ করতে যান না, কারণ গত 15 বছরে আপনার নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান না করতে করতে তারা অনভ্যস্ত হয়ে গেছে। আর্মি প্রায় 1 বছর ধরে ডেপ্লয়মেন্টে আছে, আর্মি টায়ার্ড, পুলিশ এখনো ফুল ক্যাপাসিটিতে নাই। তাহলে আপনি দেশ জুড়ে নির্বাচনের প্ল্যান করতেছেন কিভাবে? তাও আবার দুইটা ইলেকশন, একটা হচ্ছে স্থানীয় সরকার ইলেকশন, আর একটা হচ্ছে জাতীয় নির্বাচন। আপনি ওই ইলেকশন প্ল্যান কেন করতে যাচ্ছেন? করবেন না। আপনি কি করবেন? ফেজ বাই ফেজ ইলেকশন প্ল্যান করবেন। আপনি অ্যাট এ টাইম পুরা দেশে তাহলে ইলেকশন প্ল্যান করেন না, আপনার প্রত্যেকটা বিভাগ থেকে একটা একটা করে জেলা নেন। ওই কয়েকটা বিভাগের যে কয়টা জেলা আসে ওই কয়েকটা জেলাতে প্রথম ধাপের নির্বাচন দেন। তাতে কি হবে? আপনার যে সীমিত সম্পদ এবং রিসোর্স আছে, নির্বাচন কমিশনের লোক, পুলিশের লোক, আর্মির লোক এবং অন্যান্য প্রশাসনের যে লোক লাগে, তাদের বেস্ট সেটটা দিয়ে আপনি এই কয়েকটা জেলায় প্রথম ধাপের নির্বাচনটা করান। এতে কি হবে? তারা প্রথম ধাপটা করলো এবং ফুল ফোকাস, মিডিয়া ফোকাস সব কিছু থাকলো, আপনি একটা চমৎকার নির্বাচন করতে পারবেন। আপনি 64 জেলার জায়গায় 7টা জেলা দিয়ে শুরু করেন, তাহলে আপনার নির্বাচন ভালো হবে না? ডেফিনেটলি ভালো হবে। তো আপনার কোশ্চেন তো এখানেই ফার্স্টে আমরা আনসার দিতে পারি যে ওকে, এটা সম্ভব। কীভাবে সম্ভব? আপনি একবারের পুরা কেক মুখে না দিয়ে ছোট ছোট পিস করেন, করে আরাম করে খান। দ্যাট ইজ দ্য মানে স্মার্ট ওয়ে অফ ডুইং থিং। 2 নম্বর হচ্ছে আপনি যখন প্রথমে 7 বিভাগের অথবা 8 বিভাগের 8টা জেলা দিয়ে শুরু করবেন, তখন ওখানে আপনার কি কি ভুল হচ্ছে, কোন কোন জায়গায় এফিসিয়েন্সি আনা দরকার, কন্টিনিউয়াসলি ইমপ্রুভ এই জিনিসগুলো আপনার কিন্তু চেকলিস্টে উঠে আসবে। সো পরের বার আপনি আরও 20টাতে একসাথে যেতে পারবেন, অ্যান্ড ওই টাইমের ভেতরেই লিমিটেড রিসোর্স ইউজ করে আপনি আবার স্যাটিসফ্যাক্টরি ইলেকশন আনতে পারবেন। এবং কেউ বলতে পারবে না যে না আপনি শুধু একটা বিভাগ কেন আগে করলেন, আপনি তো একই সাথে সব বিভাগের একটা করে জেলা দিয়ে করছেন। ঠিক আছে? সো এখন তো ধরেন আমাদেরকে কোনো একটা বিশেষ চেতনায় মানে সিক্ত হয়ে ভাবতে হয় না, আমরা তো এখন স্বাধীনভাবে ভাবতে পারি। স্বাধীনভাবে ভাবলে পরে এই ধরনের প্ল্যান খুব সহজেই করা সম্ভব। এটা আপনি ছোটোখাটো কর্পোরেট অফিসারকে বললে এইভাবেই প্ল্যান করবে যে ভাই আপনি পুরা দেশে মার্কেটিং ক্যাম্পেইন করতে পারবেন না, আমার বাজেটে কুলাচ্ছে না, তাহলে ভাই আপনি জেলা ওয়াইজ যান। ভেঙে ভেঙে সেগ্রিগেট করে করে আস্তে আস্তে সম্ভব না, ওইটাই ভাই। মানে আমরাও তো যে কোনো সময় যে কোনো প্ল্যান করার ক্ষেত্রে আমরা যেটা করি যে আসলে একটা গোল সেট করি, দেন হচ্ছে ব্যাক ইঞ্জিনিয়ারিং করে করে আসলে কী কী করা লাগে স্টেপ বাই স্টেপ আমরা মুভমেন্টের চিন্তাটাই করি। তো ভাইয়া বেসিক্যালি আসলে এটাই আমাদের কনসার্ন ছিল যে আমরা আসলে মানে কারেন্ট যারা আমরা সবাই আছি তো সবারই আসলে একটাই চিন্তা যে আসলে কি হচ্ছে, কি হবে, সামনে কি হবে। ধরেন কেউ বিজনেস শুরু করতে যাচ্ছে, সে চিন্তা করতেছে আসলে মার্কেটটা কয়েকদিন পরে কেমন থাকবে, আমি তো জানি না যে মার্কেটটা আসলে এখন কি অবস্থা, সামনে কি অবস্থা হবে। তো যারা জব করতেছে আমরাও টেনশনে আছি। সো ওভারঅল সবাই কিন্তু ভাইয়া কম বেশি কনসার্ন জিনিসগুলো নিয়ে। আর আমরা সবাই আসলে এক্সপেক্ট করি যে একটা সুষ্ঠু নির্বাচন হবে সামনে, অ্যান্ড বর্তমানে যে লিগাসিটা আমরা দেখতেছি তো এরকম ভালো কিছুই সামনে হবে ইনশাআল্লাহ। সো এটা আসলে আমাদের সবারই প্রত্যাশা। তো ওই জায়গা থেকেই আজকে হচ্ছে আমরা আমাদের পডকাস্টটা শেষ করতেছি, অ্যান্ড আমরা এক্সপেক্ট করতেছি যে আসলে বাংলাদেশ সামনে ভালো কিছুই করবে। অ্যান্ড আমরা যেটা এক্সপেক্ট করতেছিলাম যে 2030-এর পরে বাংলাদেশ হয়তো বা আপার মিডল ক্লাস ইকোনমিতে চলে যাবে, তো এটাও ইনশাআল্লাহ হবে। তো সেই আশা ব্যক্ত করে আমরা আমাদের আজকের এপিসোডটা শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।